আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে। আসামের বিজেপি মন্ত্রীর পোস্ট ঘিরে বিতর্ক। বিহারে এনডিএ জোটের জয়কে ফুলকপি চাষের সাথে তুলনা। রাজ্যটিতে কপি চাষকে তুলনা করা হয় মুসলিম গণহত্যার প্রতীক হিসেবে। 6 আইন প্রণেতার মৃত্যুদণ্ড চেয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আচরণকে বিবেকহীন আখ্যা ডেমোক্র্যাটদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্পে প্রকম্পিত হওয়ার পর কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গে। কলকাতার পাশাপাশি মালদাতেও অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের পরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসাবাড়ি, অফিস সহ বিভিন্ন স্থাপনা থেকে বেরিয়ে খোলা রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। রাজ্য আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের। বিভিন্ন সময় ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের। 2 দশক আগে ইন্দোনেশিয়ায় হওয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় 2,83,000-এর বেশি মানুষের। 9.1 মাত্রার সেই কম্পন অনুভূত হয়েছিল অন্তত 14টি দেশে। 2010 সালে হাইতির ভূমিকম্পে নিহত হয় 1,60,000 মানুষ। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। 2004 সালে 26 ডিসেম্বর রীতিমতো তাণ্ডব নেমে এসেছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে। 19 মিনিট স্থায়ী 9.1 মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া সহ 14টি দেশ, যাতে প্রাণ যায় 2,83,100 জনের। এটিকেই বলা হয় বিশ্বের স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। 1 বছর পর আরেকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় কাশ্মীরে। পাকিস্তান ও ভারত 2 দেশ নিয়ন্ত্রিত ভূখণ্ডেই 7.2 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 87,000-এর বেশি মানুষ। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। আনুমানিক 87,500 মানুষের প্রাণ নিয়েছে সেই কম্পন। নেপালে 2015 সালে স্মরণকালে শক্তিশালী 2টি ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 9,000 মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির 40% এলাকা। ভূমিকম্পের প্রভাবে বরফ ও ভূমিধস হয়েছিল এভারেস্টেও। ইতিহাস বলে বরাবরই অন্যান্য অঞ্চলের চেয়ে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সুন্দা মেগাথ্রাস্ট, সুমাত্রা ফল্ট জোন, সাগাইং ফল্ট এবং প্রধান হিমালয় থ্রাস্টের মতো ভূমিকম্প প্রবণ ফল্টের অবস্থান এই অঞ্চলেই। বিভিন্ন সময় ভূমিকম্প তছনছ করেছে বিশ্বের অন্যান্য মহাদেশের অনেক দেশও। 2010 সালে আরেকটি বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয় ক্যারিবিয়ান দেশ হাইতির বিস্তীর্ণ এলাকা। 1,60,000 মানুষ জীবন হারিয়েছিল সেই দুর্যোগে। বহু বাড়িঘর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, বাস্তুচ্যুত হয়েছিল লাখ লাখ বাসিন্দা। চলতি বছর কয়েক দশকের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। প্রাণ যায় কয়েক হাজার মানুষের। 7.7 মাত্রার সেই কম্পন অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত 7 দেশে। 2 বছর আগে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাক্ষী হয়েছিল তুরস্ক, সিরিয়া। 7.8 মাত্রার সেই ভূমিকম্পে তুরস্কেই 50,000-এর বেশি মরদেহ উদ্ধার হয়েছিল। সিরিয়ায় মেলে আরও 6,000 নিষ্প্রাণ দেহ। এছাড়াও ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত আফগানিস্তানে নিয়মিতই অনুভূত হয় কম্পন। চলতি বছর একাধিকবার ভূমিকম্প হয়েছে দেশটিতে, যাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। বিহারের রাজনীতিতে এবার আলোচনায় ফুলকপি চাষ। সম্প্রতি বিজেপির এক মন্ত্রীর বিতর্কিত পোস্টে জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। রাজ্যটিতে বিজেপি জোটের জয়লাভকে কপি চাষের সঙ্গে তুলনা দিয়েছেন তিনি। নিছক কোনো পোস্ট মনে হলেও বিহারের ইতিহাস ফুলকপি চাষকে তুলনা করা হয়ে থাকে মুসলিম গণহত্যার প্রতীক হিসেবে, যার সাথে লেগে প্রায় 2,000 মুসলিমের রক্তের দাগ। ঘটনা শুরু এক টুইট পোস্টকে ঘিরে। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগ মুহূর্ত। এক্স হ্যান্ডেলে ফুলকপি ক্ষেতের একটি ছবি পোস্ট করলেন আসামের বিজেপি মন্ত্রী অশোক সিংঘল। ক্যাপশন দিলেন, বিহার অ্যাপ্রুভস কপি ফার্মিং, যার অর্থ কপি চাষের অনুমোদন দিল বিহার। দেখে সাধারণ একটি পোস্ট মনে হলেও আদতে এটি ছিল বিহারের মুসলিমদের
জন্য চরম অবমাননাকর। বিহারের মুসলিমদের কাছে একসময়কার আতঙ্ক এই ফুলকপি চাষ, কেননা এই ফুলকপির সাথে জড়িয়ে রয়েছে রাজ্যটিতে মুসলিম গণহত্যার ইতিহাস। তাই বিজেপির জয় আর বিজেপি মন্ত্রীর এমন পোস্ট ঘিরে রাজ্যটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নাড়া দিয়েছে 3.5 দশক আগেকার সে ভয়াবহ স্মৃতির কথা। 1989 সালের ঘটনা। বিহারের ভাগলপুরের গ্রামাঞ্চলে নতুন মসজিদ নির্মাণ কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছিল হিন্দু মুসলিম দাঙ্গা। সে সময় অযোধ্যামুখী এক হিন্দু সংগঠনের পদযাত্রা চলছিল। অঞ্চলটিতে কট্টর হিন্দুত্ববাদীদের পদযাত্রা পৌঁছালে স্থানীয়দের সাথে শুরু হয় সংঘর্ষ। ক্রমেই তা রূপ নেয় ভয়াবহ পরিস্থিতিতে। কয়েকদিন ধরে চলা সেই দাঙ্গায় প্রায় 2000 মানুষের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ, যার 90% ছিল মুসলিম। তবে ধারণা করা হয়ে থাকে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে অঞ্চলটির মুসলমানদের হত্যার পর তা গোপন করতে মরদেহের কবরের উপর ফুলকপির চাষ করা হয়েছিল, যার প্রমাণ বেশ কিছু গবেষণাপত্রে মিলেছে। বলা হয় গণহত্যার প্রমাণ লোপাটে মরদেহগুলো প্রথমে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, পরে সেগুলো তুলে মাটিতে পোঁতা হয়, তার উপর বোনা হয় ফুলকপির বীজ। দাঙ্গার প্রায় 1 মাস পর বিভিন্ন গণকবর থেকে উদ্ধার করা হয় শতাধিক মরদেহ, যার বর্ণনা উঠে এসেছিল দাঙ্গা থেকে বেঁচে যাওয়া স্থানীয়দের মুখে। এর আগেও মুসলিম বিদ্বেষ ছড়াতে ফুলকপি চাষের প্রসঙ্গ সামাজিক মাধ্যমে তুলে ধরে বেশ কিছু হিন্দুত্ববাদী প্ল্যাটফর্ম। বিহারের জাতিগত সমীকরণ বদলে দেয়া সেই দাঙ্গা আজও ভাগলপুরের বাসিন্দাদের স্মৃতিতে তাড়া দিয়ে বেড়ায়। এখনো কপি চাষ তাদের কাছে ভিন্ন অর্থ বহন করে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এবারে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। অংশ নেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে কোনো মার্কিন কর্মকর্তাকে পাঠানো হতে পারে সম্মেলনে। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কয়েকদিন আগে G20 সম্মেলন বর্জনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের ওপর সরকারের দুর্ব্যবহারের অভিযোগ টেনে তিনি এমন সিদ্ধান্ত নেন। দাবি করেন দেশটির শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে। 22 ও 23 নভেম্বরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 শীর্ষ সম্মেলন। এতে যোগ দেবেন চীন, ফ্রান্স, কানাডা ও ভারত সহ কয়েকটি দেশের নেতা। নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের সুরক্ষায় দেশটির ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ ও সন্ত্রাস বিরোধী অভিযানের মতো পদক্ষেপগুলো বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন। এর আগে চলতি মাসের শুরুতে নাইজেরিয়ার খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ তুলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করে নাইজেরিয়া প্রশাসন। তাদের দাবি, দেশের জটিল নিরাপত্তা পরিস্থিতিকে ভুলভাবে তুলে ধরছে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য। পাশাপাশি ছোট করছে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের ভূমিকাকেও। 6 ডেমোক্রেট আইন প্রণেতার মৃত্যুদণ্ড চেয়ে এবার ব্যাপক বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রকাশিত এক ভিডিওকে কেন্দ্র করে এই আইন প্রণেতাদের রাষ্ট্রদ্রোহীও আখ্যা দিয়েছেন তিনি, যার জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস অবশ্য বলছে এই আইন প্রণেতারা শাস্তিযোগ্য অপরাধ করলেও ট্রাম্প বাস্তবে তাদের মৃত্যুদণ্ড দিতে চান না। ক্ষুব্ধ হয়েই এমন প্রতিক্রিয়া করেছেন তিনি। বিতর্কের শুরু এই ভিডিও নিয়ে, যাতে দেখা যায় ডেমোক্রেটিক পার্টির 6 আইন প্রণেতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অমান্য করতে আহ্বান জানাচ্ছেন সেনা সদস্যদের। ওই 6 আইন প্রণেতাই যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। মূলত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদ করে আসছে ডেমোক্রেটরা, যার জেরে বানানো হয়েছে এই ভিডিও। নিজের আদেশ অমান্য করার আহ্বান জানিয়ে বানানো ভিডিওকে ভালোভাবে নেননি ট্রাম্প। 6 আইন প্রণেতাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে দাবি করেছেন তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হওয়া উচিত। ট্রাম্পের ওই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে ডেমোক্রেটরা। তার আচরণকে বিবেকহীন, অগ্রহণযোগ্য ও বিপজ্জনক আখ্যা দেওয়া হচ্ছে। আমাদের হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের দেশপ্রেমিক সদস্যদের ট্রাম্প জীবননাশের হুমকি দিয়েছেন, যা অগ্রহণযোগ্য, বিবেকহীন এবং মার্কিন মূল্যবোধ বিরোধী। যারা দেশের সেবা করেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা এবং তাদের হত্যার পরামর্শ দেয়া বিপজ্জনক। ট্রাম্প প্রশাসনের দাবি, ক্ষুব্ধ হয়ে ওই পোস্ট দিলেও বাস্তবে তাদের মৃত্যুদণ্ড চাননি মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ডেমোক্রেট নেতাদের বিতর্কিত ভিডিওর সমালোচনা করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বলেন, কংগ্রেস সদস্য হয়েও তারা সহিংসতাকে উস্কে দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলা ভেঙে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। সংবিধান মেনে চলার শপথ করার পরও আপনারা সহিংসতাকে উস্কে দিচ্ছেন। আপনারা যা করছেন তা শাস্তিযোগ্য অপরাধ।